শ্বাসরন্ধ্রের আমরা ভাগ করে দিয়েছিলাম 2 জোড়া আর 8 জোড়া, এভাবে ভাগ করে দিয়েছিলাম না আমরা? 2 জোড়া করেছিল আর 8 জোড়া করেছিল। সুন্দর। যাই হোক, মাশাআল্লাহ সব পড়াশোনা খুব ভালো হইতেছে, বোঝা যাচ্ছে। তো এখন চলো আমরা ঘাসফুলের শ্বসনতন্ত্র করবো। তো শ্বাসরন্ধ্রের কথা যেটা বললাম, এটা না অনেকটা তুলনা করা যাচ্ছে আমাদের নাকের যে ফুটাটা আছে না, রন্ধ্র মানে কি ফুটা বা ছিদ্র, যেটা তোমরা একটু আগেই বললাম। তো জিনিসটা কিন্তু আমাদের নাকের যে ফুটাটা আছে এই ফুটার সাথে তুলনা করা যায়, যে এটাই হচ্ছে আমাদের যেরকম শ্বাসরন্ধ্র যদি আমাদের ক্ষেত্রে বলি তাহলে কী হবে, নাকের সামনে যে দুটো ফুটা আছে এই দুইটা ফুটাই হচ্ছে আমাদের জন্য আমাদের শ্বাসরন্ধ্র। তাহলে ঘাস ফড়িংয়ে এরকম শ্বাসরন্ধ্র আছে মোট কয়টা? মোট 10 জোড়া। তাহলে আমরা ঘাস ফড়িং শ্বাসরন্ধ্র যদি আমরা চিন্তা করি, তাহলে সে 1 নম্বরে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র। কী আসবে? শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র মানে কি চিন্তা করি, জাস্ট এটা হয়তো নাকের মতো জাস্ট একটা ফুটা আর কি। এখন খুবই স্বাভাবিক, তো আর আমাদের মতো তো সুন্দর নাক টাক নাই। তো নাকটা কী হয়, বডির পাশে পাশে কী হয়, এই জিনিসগুলো একদম ছোট্ট ছোট্ট ফুটা আকারে পুরো বডিতেই বিস্তৃত থাকে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট আকারে পুরো বডিতেই বিস্তৃত থাকে। সো শ্বাসরন্ধ্র আমরা যেটা বললাম যে শ্বাসরন্ধ্র এরকম মোট কয়টা আছে আমাদের শরীরে, মানে সরি ঘাস ফড়িংয়ের শরীরে 10 জোড়া, তাই না? তো 10 জোড়া 10টা 20টা, আমরা 10 জোড়া বলি আর কি। ঠিক আছে, তাহলে 10 জোড়া আমরা 2 ভাগে ভাগ করছিলাম। একটা 2 জোড়া ছিল হচ্ছে বক্ষে আর বাকি 8 জোড়া ছিল হচ্ছে উদরীয় অঞ্চলে। ঠিক আছে, তো কথা হচ্ছে এখন তোমরা নতুন একটা ইনফরমেশন জেনে রাখো যে প্রথম যে 4 জোড়া থাকে, প্রথম যে 4 জোড়া আমাদের ব্যাপারে যদি চিন্তা করি তাহলে আমরা নাক দিয়ে শ্বাস নেই, মানে প্রশ্বাস নেই আর কি, আবার নাক দিয়ে কি নিঃশ্বাস নেই, তাই না? আমাদের কি এরকম মানে ফুটা কি আলাদা আলাদা? নাকের ফুটা যে আমরা এক ফুটা দিয়ে বাতাস দিই আবার এক ফুটা দিয়ে বাতাস ছেড়ে দিই, এরকম কি হয় আমাদের? হয় না কিন্তু, তাই না? কিন্তু ঘাস ফড়িং কিন্তু আলাদা। যে বললাম যে 10 জোড়া, তুমি দিয়ে চিন্তা করো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া 7 জোড়া 8 জোড়া 9 জোড়া 10 জোড়া, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 জোড়া এরকম চিন্তা করো, এই যে প্রথম 4 জোড়া, এই 4 জোড়া সে ইনটেক করে। ইনটেক মানে কি? প্রশ্বাস নেয়। ঠিক আছে, কী করে? প্রশ্বাস নেয়। মানে এই প্রথম 4 জোড়া তার হচ্ছে প্রশ্বাস নেওয়ার জন্য শ্বাসতন্ত্র, আর পরবর্তী যে 6 জোড়া আছে এই 6 জোড়া দিয়ে সে বাইরে বের করে দেয়। মানে পরবর্তী 6 জোড়া এটা হচ্ছে তার নিঃশ্বাস নেওয়ার জন্য। নিঃশ্বাস মানে কি? স্বাভাবিকভাবে নিঃশ্বাস মানে কি? নিঃশ্বাসটা ছেড়ে দাও, আমরা এরকম করি না? সেটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস মানে কি? বাতাসটা ভেতরে না। তাহলে হচ্ছে বাতাসটা ভেতরে নেয় কয়টা দিয়ে? প্রথম 4 জোড়া দিয়ে। ঠিক আছে, আর বাতাসটা ছেড়ে দেয় কয়টা দিয়ে? লাস্টের 6 জোড়া দিয়ে। আশা করি এটা নিউ ব্যক্তির জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমার মনে রাখবা সুন্দর করে। ঠিক আছে, ওকে। শ্বাসনটা একটা এই পাশে দিই, ছবিটাকে সুবিধা হবে। 1 নম্বর যেটা বললাম যে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র থেকে তোমাদের এটুকু মনে রাখলেই হবে। শ্বাসরন্ধ্র হচ্ছে একটা ফুটা হিসেবে কাজ করে, যে ফুটা কি বাতাসটা ঢুকতে পারে বা বের হতে পারে। বাতাসটা ঢুকানো বা বের করাই হচ্ছে শ্বাসরন্ধ্রের কাজ। এরপর শ্বাসরন্ধ্রের পর কী আসে দেখো, শ্বাসরন্ধ্রের পরে যেটা হয় সেটা হচ্ছে এই, আমি যেটা যদি প্রশ্বাসের ক্ষেত্রে ধরি, আমি নিঃশ্বাসটা একটু পরে আলোচনা করবো। ধরো বাতাসটা কি এই শ্বাসরন্ধ্র দিয়ে ভেতরে ঢুকবে, অ্যান্ড যেটা বললাম আমাদের যদি হয় তার নাকের ফুটা দিয়ে ঢোকার পরে এই যে বিভিন্ন ভেস্টিবিউল, তারপর হচ্ছে নাসা গলবিল, এগুলো পার হয়ে আসেন অনেক কিছু, পার হয়ে তারপর নয় ট্রাকিয়ে ঢোকে। তো ওদের তো এত কিছু নয়, ওদের জন্য কী হয়, একটা পাপায় একটা চেম্বার, চেম্বার বা প্রকোষ্ঠ, মানে এরকম একটা বায়ু প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, আমরা যখন প্রকোষ্ঠ শব্দটা ইউজ করি, প্রকোষ্ঠ শব্দটার একটা কমন ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম। প্রকোষ্ঠ শব্দটার কমন ইংরেজি হচ্ছে অ্যাট্রিয়াম। সে এটা আমি ছবির ক্ষেত্রে এরকমভাবে ধরি না, এটা হচ্ছে একটা অ্যাট্রিয়াম। এটা হচ্ছে আমাদের শ্বাসরন্ধ্র। শ্বাসরন্ধ্র থেকে বাতাসটা ঢোকার পর এটা কি চেম্বারে চলে আসে, একটা চেম্বার, বা এই চেম্বারটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম। এই চেম্বারটাকে আমরা কি বলি? অ্যাট্রিয়াম। ঠিক আছে, বাতাসটা যদি ঢোকার পর সে প্রথমে এসে অ্যাট্রিয়ামে এসে কিছুক্ষণের জন্য মানে একটা স্পেস নেয় আর কি, কিছুক্ষণের জন্য, লাইক সব বাতাস তো আর একসাথে ঢুকতে পারে না, তো যে রেসিডিউ বাতাসটুকু থাকে সেই বাতাসটুকু এই জায়গায় স্থান নেয়। ঠিক আছে, এখান থেকে আসার পরে এটা কি করে, এটা শ্বাসনালী বা ট্রাকিয়া যেটাকে বলে আর কি, ট্রাকিয়া বা শ্বাসনালী যেখানে লেখা আছে। শ্বসনতন্ত্রের ভিতরে দুইটা জিনিস, শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, আর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। এরপরে আরও অনেক কিছু থাকে, আমরা একটু বলতেছি একটু পরেই। তো ট্রাকিয়ার গঠনটা একটু জানা ইম্পর্টেন্ট। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, ট্রাকিয়া কিন্তু আমাদেরও আছে। তোমরা যদি গলায় হাত দাও, গলায় হাত দিলে দেখবা যে কাঁপতেছে, ওটা ভোকাল কর্ড বেসিক্যালি, যদিও ভোকাল কর্ডের জন্য কাঁপে, বাট
ভোকাল কর্ডটা কি ট্রাকের সাথে কিন্তু লেগে থাকে, ঠিক আছে? তো তোমরা গলায় হাত দিলে প্রথমে যে জিনিসটা ফিল করো সেটা কিন্তু কি ট্রাকিয়া। কি ডাউন ব্যাপার, তোমাদেরও ট্রাকিয়া আছে, ঘাসফড়িংয়েরও ট্রাকিয়া আছে। আমি যখন তোমাদেরকে প্রথম চ্যাপ্টার পড়াই, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে ট্রাকিয়া বা আমি তোমাদেরকে বলছিলাম এভাবে যে স্পাইক যদি আরও সূক্ষ্ম হয়, আরও ছোট হয়, সে স্পাইককে আমরা কী বলি? স্পিকিউল বলি। লোভ যদি আরও ছোটি হয় সেটাকে আমরা কী বলি? লোবিউল। তারপর ব্রঙ্কাই যদি আরও ছোট হয় সেটাকে আমরা কী বলি? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে একটা ট্রাকিয়া। ট্রাকিয়ার যদি একটা শাখা বের হয়, সে শাখাকে আমরা কী নামে ডাকবো? ট্রাকিওল, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে একটা ট্রাকিয়ার যে শাখা, সেটা হচ্ছে ট্রাকিওল। ট্রাকিয়ার সম্পর্কে কিছু বলা দরকার, যে ট্রাকিয়ার আমাদের যদি চিন্তা করো, আমি একটু কম্পারিজন করে পড়াই, তাদের শ্বসনতন্ত্র পড়ার সময় দেখবো মজা লাগতেছে। আমাদের যদি ট্রাকি হয়, ট্রাকিয়ার গায়ে কি বিভিন্ন তরুণাস্থি থাকে, তাই না? ট্রাকিয়ার গায়ে সি আকৃতির বিভিন্ন ধরনের তরুণাস্থি থাকে। তোমরা হয়তো অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই। যারা পড়ছো তারা তো জানো, আর যারা পড়ো নাই তারা এখন জানো যে সি আকৃতির রিং শেপ বিভিন্ন তরুণাস্থি থাকে। তো ঘাসফড়িংয়ের শরীরের তরুণাস্থি দেওয়ার যায় কোথায়? নাই। সো বাইরের দিকে থাকে এপিডার্মিস। এপিডার্মিসের একটা লেয়ার বাইরের দিকে খুব সুন্দর করে এভাবে সাজানো থাকে। আর ভেতরে থাকে হচ্ছে ইন্টিমা। ভেতরের দিকে থাকে হচ্ছে ইন্টিমা। খেয়াল করো, বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে এপিডার্মিস। আমরা কিন্তু প্রথম ক্লাসে এগুলো বলছি বা হাইডার ক্লাসে এগুলো বলছি যে একটু এই শব্দগুলোর অর্থ কী? বাইরে, তাই না? তাহলে বাইরের লেয়ারটার নাম যদি এপিডার্মিস হয়, ভেতরের লেয়ারটার নাম কী হওয়া উচিত? এন্ডোডার্মিস হওয়া উচিত। বাট এন্ডোডার্মিস হচ্ছে সুন্দর একটা শব্দ আমরা এখানে ইউজ করবো। আমরা যদি বলি যে ইন্টারনাল শব্দের অর্থ কী? ভেতরে না? ওই ইন্টারনাল শব্দ থেকে আমরা একটা শব্দ চুরি করবো, সেটা হচ্ছে ইন্টারনা। এই ইন্টারনা থেকে আমরা যে শব্দটা জানবো সেটা হচ্ছে ইন্টিমা। কী করবো? ইন্টিমা। এই ইন্টারনাল শব্দ থেকে আমরা ইন্টিমা শব্দটা চুরি করে ফেলবো, ঠিক আছে? সাধারণত কোনো টিউব বুঝাইতে যখন আমরা টিউব বুঝাই, সেই টিউব বোঝানোর জন্য আমরা তখন এন্ডোডার্মিস শব্দটা ইউজ করি না, আমরা তখন ইন্টিমা শব্দটা ইউজ করি। ব্যাপারটা বোঝা গেছে? এটা একটা উদাহরণ তোমরা ক্লাস 10-এ পড়ছো, মনে করে দেখো। যখন ভেইন ছিল, ভেইন বা আর্টারির যে ভেতরের লেয়ার, সেই ভেতরের লেয়ারটাই কিন্তু ইন্টিমা বলা হতো। তোমার কি সেটা মনে আছে? ভেরি ব্যাড, কারো মনে নাই। আচ্ছা, ঠিক আছে। সো বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, আর ভেতরের লেয়ারটা হচ্ছে ইন্টিমা, ঠিক আছে? এখন এই যে ইন্টিমা, এই ইন্টিমাগুলো যদি কোনো এই ভেতরের দিকে, মানে এই বেসিক্যালি ওপরের দিকে, নিচের দিকে না, কিন্তু নিচের দিকে সে ইন্টিমাটা পাতলা হয়ে যায়। এসব জায়গায় ইন্টিমা অনেক পুরু থাকে। এই পুরু ইন্টিমাকে বলা হয় টিনিডিয়া। কি বলা হয়? বলো সবাই আমার সাথে একটু, টিনিডিয়া। তুমি চিন্তা করো যে ইন্টিমাটা, মানে ভেতরের যে লেয়ারটা, এই লেয়ারটা যদি পুরু হয়, তাহলে ভেতরে কি শক্ত হবে না নরম হবে? খুবই স্বাভাবিক, একটা জিনিস পুরো হওয়া মানে কি শক্ত হওয়া। তো এটাকে আমরা কি বলতেছি? টিনিডিয়া নামে রাখতেছি, তাই না? আমরা এটাকে টিনিডিয়া নামে রাখতেছি। তাহলে তুমি চিন্তা করো, টিনিডিয়া যদি শক্ত হয়, তাহলে যখন এর মধ্যে বাতাস যাবে, সেটা কি চুপসাবে না ওই রকমই থাকবে? এই টিনিডিয়ার কাজটাই হচ্ছে এটা। এই টিনিডিয়াটা কি ট্রাকিয়াটাকে চুপসে যেতে দেয় না। ব্যাপারটা বোঝা গেছে? এই ট্রাকিয়াটা কে চুপসে যেতে দেয় না? কে? টিনিডিয়া। তোমরা হচ্ছে যে ট্রাকিয়া চুপসে যাওয়ার ব্যাপারটা আসলে কী জিনিস? তুমি চিন্তা করো যে একটা বেলুন তুমি ফুলাচ্ছ, যদি বেলুন যখন ফুলাচ্ছ, যে মুখের কাছে বেলুন যে অংশটা, সে ওটা একটা ট্রাকিয়া। ওটা যদি চুপসে থাকে, মানে যদি একটার সাথে একটা লেগে থাকে, তুমি বাতাস ঢুকাইতে পারবো বেলুনের মধ্যে? পারবা না। তাহলে ওটা চুপসে থাকা যাবে না, ওটা সবসময় কি ওপেন থাকতে হবে, তবেই না তুমি ফু দিলে বাতাসটা ঢুকবে। সো ইন্টিমার মধ্যে যখন, মানে ভেতর যে ইন্টারনাল লেয়ার, যেটাকে আমরা ইন্টিমা বলতেছি, ইন্টিমা যদি পুরো হয়ে যায়, সেটাকে আমরা নতুন একটা স্ট্রাকচার টিনি হিসেবে বলি। আর টিনি দিয়ে থাকার জন্য কি হয়, এই ট্রাকিয়াটা চুপসে যায় না, ফলে ভেতর দিয়ে বায়ু প্রবাহটা একদম পারফেক্টলি পাস করতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, কথা হচ্ছে আমি যেটা বলছিলাম যে মানুষের সাথে একটু তুলনা করে দিব। মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের জন্য মানুষের ট্রাকিয়া চুপসে যায় না। সেটার নাম কি? কে বলতে পারবে? তাকে 10 টাকা পুরস্কার দেওয়া হবে আজকের কোশ্চেনে। এই হয় নাই, মধ্যে ছোঁয়া তো অন্য জিনিস, ওটা ট্রাকিয়ারই বাইরে। এই টিনিডিয়ার মতো একটা স্ট্রাকচার ট্রাকিয়াতে, আবারও শোনো, ট্রাকিয়াতে থাকে। ট্রাকিয়াতে এরকম একটা তরুণাস্থি থাকে, যে তরুণাস্থির জন্য মানে আমাদের ট্রাকিয়াটা চুপসে যায় না। ঘাসফড়িংয়ের ট্রাকিয়া চুপসে যায় না কার জন্য? টিনিডিয়ার জন্য। আমাদের ট্রাকিয়া কেন চুপসে যায় না? কার উপস্থিতির জন্য? শোনো, কথা হচ্ছে এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া যদি ভাগ হয়, সেখান থেকে পরবর্তীতে ব্রঙ্কিও হয়। আমি ট্রাকিয়ার কথা বলছি। অ্যালোভিয়ারও থাকলো অনেক দূরে, মধ্যচ্ছদা থাকলো এই যে এইখানে।
চিন্তা করো, কারোর মনে আছে কি না? সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী আপনারা কেউ বলেন এটার নাম কি, যেটার জন্য আমাদের ট্র্যাকিয়া না সিলিয়াচ্যুত মিউকাস আবরণ এখানে থাকে, বাট এটার কাজটা আলাদা। এটা কী করে, সিলিয়া হচ্ছে ছোটো ছোটো চুলের মতো অঙ্গ, এটা করে কি ঊর্ধ্বমুখী আন্দোলনের ফলে ভেতর দিকে যে ময়লাগুলো ঢোকে সেই ময়লাগুলো বাইরে বের করে দেয়। এটার কাজ এটা না। ট্রাকি হলো অনেক পরের জিনিস। আচ্ছা তোমরা কেউ পারবে না, আমি বুঝতে পারছি। এই তোমার স্ত্রীটার নাম হচ্ছে কারিনা। এই কারিনা স্ট্রাকচারটার জন্য আমাদের যে ট্র্যাকি আছে সেই ট্র্যাকিটা কখনোই চুপসে যায় না। বুঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো? এটা মনে হয় তোমাদের হয়তো অনেকেই জানো না, এটা অ্যাডমিশনের সময় আমরা জিনিসগুলো পড়াই, যারা মেডিকেল অ্যাডমিশন করে তাদেরকে এই জিনিসগুলো আমরা বলে দিই। ঠিক আছে, এটাই কি। তো ওইখানে আমাদের ট্র্যাকিয়াতে যে মানে তরুণস্থির থাকে তার নাম হচ্ছে কারিনা। এই কারিনার জন্য আমাদের ট্র্যাকিটা কখনো চুপসে যায় না। আর যেটা ঘাসফড়িংয়ের স্ট্রাকচারের জন্য নাম কি, টিনেরিয়া। ঠিক আছে, দুইটা এক করে ফেলো না আবার। আচ্ছা, কথা হচ্ছে আমি এখানে যে ছবিটা আঁকতেছি এই ছবিটা কিন্তু আবারও বলতেছি এটা মানব দেহের সাথে মিলতেছে, বাট তোমাদের ছবির সাথে কিন্তু মিলতেছে না। ঠিক আছে, বাট এটা আমি একটা ডায়াগ্রাম হিসেবে ইউজ করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। ঠিক আছে, অ্যান্ড কেন বলতেছি সেটা একটু পরে আমি তোমাদেরকে আরেকটা ফ্লো চার্ট করে দেখাবো। তাহলে যেটা বললাম যে এটা হচ্ছে ট্রাকিয়া, তাই না? 1 নম্বরে ছিল শ্বাসরন্ধ্র, 2 নম্বরে হচ্ছে আমাদের ট্রাকিয়া, 2 নম্বরে হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, তারপরে 3 নম্বরে তাহলে কী হবে, এর শাখা প্রশাখা। তাহলে ট্রাকিয়া থেকে যে শাখাটা বের হবে তার নাম কী হওয়া উচিত? একটু আগে আমরা বলছি, তাই না? একটু আগে আমরা উত্তরটা জেনে গেছি, উত্তরটা হচ্ছে ট্র্যাকিওল। ওকে, সো আমরা 3 নম্বরে দিয়ে দিই, এটা হচ্ছে ট্র্যাকিওল। ওকে, ট্র্যাকিওলের পরে আমাদের পরে কী হয়, আমাদের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ব্রঙ্কাই বলতাম, তাই না? ব্রঙ্কাই, দেন আরও ভাগে ব্রঙ্কিওল বলতাম, দেন ব্রঙ্কাই থেকে একসময় কি অ্যালোভেরাস হয়ে যেত। ওদের ক্ষেত্রে তো ঝামেলা নেই, ওদের ক্ষেত্রে ডিরেক্ট প্রবেশ করে কোথায়, বায়ুথলিতে। কই প্রবেশ করে? বায়ুথলি। এই বায়ুথলিতে আসলে হয় কি, ওদের যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জটা হয়। কারণ ও যখন শ্বাস নেয় ঢুকাচ্ছে কি, অক্সিজেনটাই তো ঢুকাচ্ছে। সো অক্সিজেনটা কোন রাস্তা পাস করবে চিন্তা করো, শ্বাসতন্ত্র পাস করবে, তারপর হচ্ছে অ্যাট্রিয়াম পাস করবে, অ্যাট্রিয়াম পর ট্র্যাকিয়া পাস করবে, ট্র্যাকিয়ার পরে ট্র্যাকিওল পাস করবে, ট্র্যাকিওল পাস করে কই আসবে, বায়ুথলিতে আসবে। বায়ুথলিতে অক্সিজেনটা পরবর্তীতে পাশের কোষে যাবে, আর পাশের কোষ থেকে কী আসবে, কার্বন ডাইঅক্সাইড আসবে। মানে কি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে গ্যাসীয় বিনিময়টা। সো বায়ুথলিতে বেসিক্যালি কী হয়, যেসব থলিতে সাধারণত বাতাস জমা থাকে আর শ্বসনের সময় যে বায়ু প্রবাহটা, সেই বায়ু প্রবাহটি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? আপনারা কি বুঝতে পারছেন আমি কী বুঝাতে চাইছি? তাহলে এবার একদম প্রথম থেকে চিন্তা করেন, আমি যদি একটা ফ্লো চার্ট করি, জিনিসটা যদি মানে শ্বাস গ্রহণ বা প্রশ্ন যদি আমি একটা ফ্লো চার্ট করি, ব্যাপারটা কীরকম দাঁড়ায়। অক্সিজেন ফার্স্টে ঢুকবে কোন দিক দিয়ে, বলেন বলেন, নাম বলেন। এই যেটা বোটার নাম কি, শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্রের পরে অক্সিজেনটা কই যাবে, অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়ামের পরে কই আসবে, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার পরে কই যাবে, ট্র্যাকিওলের পরে কই আসবে, বায়ুথলিতে। সে কী করবে, যে সে অক্সিজেনটা ছেড়ে দিবে, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসবে। এরপর কার্বন ডাইঅক্সাইডের গতিপথ চিন্তা করেন, কার্বন ডাইঅক্সাইড প্রথমে কই আছে, কই আসবে, মানে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে আসলো, এরপর কার্বন ডাইঅক্সাইডটা কই যাবে বের হওয়ার জন্য, ট্র্যাকিওলে। ট্র্যাকিওল থেকে সে কই যাবে, ট্র্যাকিয়াতে যাবে। ট্র্যাকিয়া থেকে সে কই যাবে, অ্যাট্রিয়াম থেকে সে কোন দিক দিয়ে বের হবে, শাসন। দেখবেন গাজী আজমল স্যারের বই একটা খুব সুন্দর চার্ট দেওয়া আছে। ঠিক আছে, আশা করি চার্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা একটু কাইন্ডলি এই ছবিটা মনে রাখবেন। ঠিক আছে, এই ছবিটা যদিও বইয়ের সাথে মিলবে না, বাট আপনারা একটু কাইন্ডলি ডায়াগ্রাম টিচার মনে রাখবেন, আপনাদের জন্য সুবিধা হবে। আর একটা ব্যাপার, যে ট্র্যাকিয়াল কাণ্ড বলে বই একটা কথা আছে। ট্র্যাকিয়াল কাণ্ড কিছুই না, আমরা ঘাসফড়িংয়ের বডি যখন 3টা রেখা দিয়ে মানে 4টা রেখা দিয়ে ডিসক্রাইব করছিলাম, আমরা কী কী রেখা ধরছিলাম বলেন তো? পৃষ্ঠীয় ধরছিলাম একটা, পার্শ্বীয় ধরছিলাম একটা, পৃষ্ঠীয়, পার্শ্বীয় আর অঙ্কীয়, তাই না? ট্র্যাকিয়াল কাণ্ড যদি প্রকারভেদ ধরেন সেটা সেম হবে, ওই যে রেখাটা আছে ওই রেখা বরাবরই যায়। এক জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য থাকে, এক জোড়া পৃষ্ঠে থাকে, এক জোড়া থাকে অঙ্কীয় দেশে বা বুকের দিকে থাকে। ঠিক আছে, সে ট্র্যাকিয়াল কাণ্ড আর কি। এই যে এখানে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন, বক্ষীয় শ্বাসতন্ত্র, এই যে শ্বাসতন্ত্রে ঢুকতেছে, ঢোকার পরে যে ফাঁকা একটা জায়গা, এটা হচ্ছে তার অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পরে এই যে এটা কি, এটা হচ্ছে তার পৃষ্ঠীয় শ্বাসতন্ত্র। দেখেন এই যে এ একটা মোটা এক জোড়া, তারপর এ একটা, এই দুটো হচ্ছে পার্শ্বীয়, আর এই পৃষ্ঠীয়র ঠিক বরাবর নিচে আছে হচ্ছে 2টা। এটা কি হবে, অঙ্কীয় ট্র্যাকিয়াল কাণ্ড। বোঝা গেছে ব্যাপারটা?
আর ভেতরে এখানে বায়ুথলিটা দেখানো যাচ্ছে না, আমি জানি না কেন। এই যে বক্ষীয় বায়ুথলি, এখানে বক্ষীয় বায়ুথলিটা দেখানো গেছে এই ছবিতে, ঠিক আছে। আসার পরে বায়ুথলিতে আসে, ওখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ হয়, দেন আবার ওই রুটেই কী হয়, সেটা বাইরে বের হয়ে চলে যায়। শ্বাসতন্ত্র কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আবার জিজ্ঞাসা করেন, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। বুঝ নেই আপু, তোমার কথাটা কাটা কাটা আসতেছিল। ওকে, সামারি যেটা, ঘাসফড়িং শ্বসনতন্ত্র বেসিক্যালি 4টা জিনিস আছে: শ্বাসতন্ত্র, ট্রাকিয়া, ট্রাকিওল আর বায়ুথলি। প্রথমে আসো শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্রের প্রথম যে 4 জোড়া, মানে আমরা জানতাম শ্বাসতন্ত্র 10 জোড়া, এই 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া হচ্ছে প্রশ্বাস, মানে এই দেশে বাতাস ঢুকায়, ইনটেক করে। আর পরবর্তী 6 জোড়া সেটা হচ্ছে নিঃশ্বাস, মানে এটা হচ্ছে ছেড়ে দেয়। এরপর আসে হচ্ছে আমরা দেখবো যে এই স্ট্রাকচারগুলো কী কী। শ্বাসতন্ত্রের পরে এই বাতাসটা প্রথমে যাওয়া হচ্ছে একটা বড় একটা প্রকোষ্ঠে, এই প্রকোষ্ঠকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিয়াম। এই যে এখানে যে প্রকোষ্ঠটা আছে, এই প্রকোষ্ঠটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে, অ্যাট্রিয়াম বলতেছি। অ্যাট্রিয়ামের পরে আসে হচ্ছে তার ট্রাকিয়া। ট্রাকিয়ার যে স্ট্রাকচারটা আমরা আলোচনা করছি, যে ট্রাকিয়ার বাইরের লেয়ারটা থাকে হচ্ছে এপিডার্মিস, আর ভেতরে যে লেয়ারটা, সেই লেয়ারটাকে আমরা বলছি ইন্টিমা। আমরা বলছিলাম ইন্টারনাল লেয়ার, ইন্টারনাল শব্দ থেকে আসছে হচ্ছে ইন্টিমা শব্দটা। ইন্টিমা যখন পুরো হয়ে যায়, সেটা যে স্ট্রাকচার তৈরি করে তাকে বলা হয় টিনিডিয়া, আর টিনিডিয়ার জন্য ওদের ট্রাকিয়াটা চুপসে যায় না। দেন ট্রাকিয়ার পরে যে আর একটা সূক্ষ্ম ট্রাকিয়ার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা হচ্ছে ট্রাকিওল। মনে রাখতে হবে, ট্রাকিয়াতে যেরকম ইন্টিমা আছে, পুরো স্তর থাকে, ট্রাকিওলে কিন্তু এরকম থাকে না। বাট তারপরেও কিন্তু ট্রাকিওল চিপসানোর কোনো ব্যাপার নাই, কারণ ওই পাইপটা এমনিতেই অনেক চিকন, ওটা চুপসাবে কি। তো ট্রাকিওল থেকে এরপর বাতাসটা আসে হচ্ছে বায়ুথলিতে। বায়ুথলিতে যে অক্সিজেনটা ঢুকলো, সেই অক্সিজেনটা কী হয়, এক্সচেঞ্জ হয়। এক্সচেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড, বডিতে যে কার্বন ডাইঅক্সাইডগুলো প্রডিউস হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো বায়ুথলিতে আসে। দেন সেম রুটেই কার্বন ডাইঅক্সাইড আবার বাইরে চলে যাবে। বায়ুথলি থেকে ফার্স্ট এসে যাবে ট্রাকিওলে, ট্রাকিওল থেকে আসবে ট্রাকিয়াতে, ট্রাকিয়া থেকে আসবে অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে শ্বাসতন্ত্র দিয়ে সে দেহের বাইরে বের হয়ে যাবে। এই ছিল এটার শ্বাসসংক্ষেপ। এই যে একটা ছক দিয়ে আসতে, তুমি ছকটা দেখতে পাচ্ছ? সি, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শ্বাসতন্ত্র দিয়ে অ্যাট্রিয়াম দিয়ে ট্রাকিয়াতে যায়, দেন ট্রাকিওল দিয়ে বায়ুথলিতে যায়। ওখানে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ইন্টারচেঞ্জ হবে, দেন কার্বন ডাইঅক্সাইড ট্রাকিওল দিয়ে, ট্রাকিয়া দিয়ে, অ্যাট্রিয়াম দিয়ে, শ্বাসতন্ত্র দিয়ে আর বায়ুমণ্ডলে চলে যাবে। আশা করি আর সমস্যা হওয়ার কথা না তোমাদের। ঘাসফড়িং রেচনতন্ত্র, এই জিনিসটা আমি যতবার পড়াইতে যাই আমার ততবারই কষ্ট লাগে। কষ্ট লাগার রিজনটা কি তোমরা জানতে চাও? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে একটু ভিডিওতে যাই। কি আসে না কেন? ওকে, চলে আসছে। আমার ফেসটা আমি একটু পিন করে দিলাম সুন্দর করে। যেটা বলতেছিলাম আর কি, শোনো, একদম শুরু থেকে শুরু করি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, আমার পড়াশোনা ধৈর্য ছিল, টু বি ভেরি অনেস্ট। আমি কখনোই বলবো না যে আরে পড়াশোনা করা লাগবে না, খুব চিল থাকো, এরকম হালকা পড়াশোনা করলেই হবে, খুব বেশি পড়াশোনা করা। আমি কখনোই কথা জীবনেও বলবো না। আমাকে যদি কোনো স্টুডেন্ট বলে, আমি সবসময় একটা কথাই বলি, হার্ডওয়ার্কের কোনো বিকল্প আসলে কখনোই হইতে পারে না। অ্যান্ড আমি পড়াশোনা করতে পারতাম, মানে ধৈর্য ধরে একদম অনেকক্ষণ ধরে টানা পড়াশোনা করতে পারতাম। এই ধৈর্যটা আমার ছোটোবেলা থেকে ছিল, আলহামদুলিল্লাহ। তো অ্যাডমিশনের সময় যে বইটা আমি ইউজ করছি, আমার যে মানে আজমল স্যারের যে বইটা ছিল, এই বইটা আমি এখনও রেখে দিছি। এটা একটা স্পেশাল কারণ আছে। আমি মানে যে বইটা পড়ছি, মানে বললাম যেটা, আসলে আমি সত্যি অর্থে আমি ভালোই পড়তাম, ভাব নিতেছি না একেবারেই। শুধু আমার কথা না, যারা মেডিকেলের চান্স পায় দেখবে তারা সকলেই আসলে মানে বায়োলজি বইটা খুব ভালোভাবে পড়ে। তো আমার বইটা রেখে দেওয়ার কারণ হচ্ছে, এটা আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে দেখাবো যে দেখ তোর বাবা কত সুন্দর করে বইটা পড়ছে। মানে সুন্দর করে বইটা পড়ছে মানে কি, তুমি আমার বইয়ের যে পেজটা আছে না, এই পেজটা উল্টাইতে পারবা না, বিকজ আমি এত পড়ছি, এত দাগাইছি যে বইয়ের পেজগুলো টিস্যুর মতো হয়ে গেছিলো, মানে উল্টানো যাইতো না, খুব কষ্ট করে পড়া লাগতো লাস্টের দিকে আসা। তো এত পড়ার পরেও মানে আমার মোটামুটি টার্গেট ছিল যে আমি যদি বায়োলজি খুব ভালোভাবে পড়ছি, আমি মোটামুটি বায়োলজিতে 30-এর মধ্যে 28 মার্ক আমি কাভার করবো যেভাবেই হোক। একদম আমার টার্গেট ছিল, এইভাবে টার্গেট নিয়ে আমার আগেছিলাম। তো পরীক্ষা হলে যে যেটা হইলো সেটা হচ্ছে, মানে আমি যে দেখি বিভিন্ন রকম কোশ্চেন্স, মানে যেগুলো আমি কোনোদিন চোখেই দেখি নাই, একেবারে মানে সিরিয়াস কথা, যেগুলো আমি কোনোদিন চোখেই দেখি নাই, এরকম কোশ্চেন্স।
আমার তো মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা। ভাইরে ভাই, এত কষ্ট করে পড়লাম, এত কিছু পড়লাম, মানে কখনো মানে এরকম হয় নাই যে কোশ্চেন পেপার কোনো একটা সলভ করছি, বায়োলজিতে আমি আটকাইছি, এরকম হয় নাই কখনো, সত্যি অর্থই হয় নাই। এত ভালো করে পড়া ছিল বায়োলজি আমার। বাট ওই যে বললাম যে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কেন এই কোশ্চেনগুলো আমি জীবনে চোখেই দেখলাম না। তো এর মধ্যে এরকম একটা কোশ্চেন ছিল এরকম যে মাইক্রোবিলাইগুলো সম্মিলিতভাবে কী তৈরি করে। মাইক্রোবিলাই শব্দটা আমার কাছে পরিচিত ছিল, কিন্তু সম্মিলিতভাবে কী তৈরি করে এখানে যে অপশনসগুলো ছিল সেই অপশনগুলো আমি জীবনে প্রথম দেখছি সেটি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলি, জিনিসটা কি, এই যে মাইক্রোভিলাই তোমরা দেখতে পাচ্ছ বোধ হয়, দেখো আমার কার্সরটা যেখানে ব্রাশ বোর্ডার একটা কথা লেখা আছে, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? ঠিক আছে। সো এই যে ব্রাশ বোর্ডারটা লেখা আছে, দেখো এই যে চিরুনির মতো সুন্দর সুন্দর দাগ দেওয়া আছে না, একটা ব্রাশের মতো লাগতেছে, এই জিনিসটা হচ্ছে ব্রাশ বোর্ড, এটা হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে, চিকন চিকন আঙুলের মতো অভিক্ষেপ, এগুলো হচ্ছে মানে মাইক্রোভিলাই। তো মাইক্রোভিলাইগুলা ব্রাশ বর্ডার তৈরি করছে, উত্তরে ছিল কিন্তু ব্রাশ বর্ডার। বাট কথা হচ্ছে এই ব্রাশ বর্ডার ওয়ার্ডটা আমি জীবনে ওইখানে প্রথম দেখছি। আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো যে এই উত্তর আমি জানতেছি না কেন। তো যাই হোক, আমার বায়োলজি আসলে খুব একটা ভালো হয় নাই, সত্যি বলতে গেলে বায়োলজি আমি খুব একটা ভালো করে খেতে পারি নাই। লাইক 30-এর মধ্যে মেবি 22-22 মতো হয়তো উঠছিলাম বায়োলজি থেকে। বায়োলজি আমার এত খারাপ হয়েছিল। তো এই প্রশ্নের উত্তরটা আমি পরবর্তীতে পাইছি হচ্ছে তোমাদেরকে পড়াইতেছে, যখন উদ্ভাসে পড়াশোনা আবার টিচিং করার জন্য তোমাদের বইটা আবার খুলে দেখলাম। তো দেখলাম যে নতুন একটা চ্যাপ্টার আছে ঘাসফড়িং, অ্যান্ড ঘাসফড়িংয়ে এই যে উত্তরটা জাস্ট দেওয়া আছে বলতে কি মানে একদম বোল্ড করে লেখা আছে। কিছু কিছু ওয়ার্ড থাকে না বইয়ের মধ্যে একদম বোল্ড করে লেখা, ব্রাশ বর্ডার একদম বোল্ড করে লেখা আছে যে মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে ব্রাশ বর্ডার তৈরি করে। তো আফসোসটা লাগে এই জায়গাতেই যে আমি 2014 ব্যাচ ছিলাম, অ্যান্ড আমরা ছিলাম লাস্ট ব্যাচ যারা ওই তোমাদের এই ঘাসফড়িংয়ের জায়গায় আগের বই তেলাপোকা ছিল, আমরা ছিলাম লাস্ট ব্যাচ যারা আমরা তেলাপোকার বইটা পড়ছি। তো খুবই স্বাভাবিক, আমি নতুন বইটা পড়ি নাই, আমি ফার্স্ট ইয়ারের বইটা দিয়ে কন্টিনিউ করছি। তখন আমরা আসলে জানতাম না, কারণ বই আসলে অতটা চেঞ্জ হতো না। এখন যেরকম প্রত্যেক বছর 2-3 এডিশন বের হয়, আমাদের সময় তা হইতো না। আমাদের সময় দেখা যায় 2 বছরে একটা এডিশন, 3 বছরে একটা এডিশন বের হইতো। অ্যান্ড কোশ্চেনটা হয়েছিল ঘাসফড়িং থেকে। আমি তো জীবনে ঘাসফড়িং পড়িও নাই, খুবই স্বাভাবিক, ওটা আমি পারি নাই। সো এই জিনিসটা পড়াইতে গেলে আমার বারবার একটা খুব আফসোস লাগে যে ইস, আরও 1 নম্বর হয়তো পাইতাম যদি থাকতো। 1 নম্বর জন্য আফসোস করা বলতে পারছো ভাই, 1 নম্বর জন্য তো আফসোস করতেছেন। আমার ভর্তি পরীক্ষায় মার্ক ছিল 67.25, আর ন্যাশনাল মেরিটে আমার স্কোর মানে ছিল পজিশন ছিল 443তম। আমার ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড নাফি, ও পাইছিল 68, পুরো 1 নাম্বার না কিন্তু, 0.75, ফ্র্যাকশন অফ নাম্বার 1। আর এই 0.75-এর জন্য আমার চেয়ে 115 জনের আগে ছিল। গেস করো কী পরিমাণ মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেখানে আমি যদি আরও 1 নাম্বার পাইতাম তাহলে কী হইতো, আমি কত পাইতাম তাহলে 67, এদিকে 68.50 পাইতাম, 100% ডিমস হয়ে যেত। যাই হোক, যদি আমি আফসোস করি নি এগুলো নিয়ে এখন আর। বাট এই জিনিসটা পড়াইতে গেলে সবসময় কেমন জানি লাগে আমার। অনেকদিন পর তোমাদের সাথে গল্প করলাম, খুব ভালো লাগলো ছোট্ট বন্ধুরা। তোমরা কি কষ্ট পাচ্ছ নাকি আমার গল্প শুনে? আরে প্যারা নিও না, শোনো একটা অনেস্টলি একটা, না না বললাম তো আমি এগুলো নিয়ে এখনো কষ্ট রাখি না। এগুলো আগে যখন ছোটো ছিলাম তখন মনে হতো যে এটা কী হলো, হ্যান হইলো, ত্যান হইলো। ফ্যাক্টরিজ এগুলো নিয়ে আসলে কষ্ট রাখার বা পিছনে ফিরে তাকানোর সময় না আসলে কারোর নাই, তাকানো উচিত না। ওকে, সো ঘাসফড়িং রেচন তন্ত্র দেখো, আমরা আগেই বলছিলাম আর্থ্রোপোডা পরের প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে নালিকা বেশ সুন্দর ক্রস করে, এটা বেসিক্যালি মেসেন্ট্রনটা এর উপরে যেভাবে থাকে। আমরা বলছিলাম না যে মেসেন্ট্রনের পর কী থাকে, ম্যালপিজিয়ান নালিকা থাকে। সো মেসেন্ট্রনের লাস্টের দিকে এই যে এইভাবে ক্রস করে করে এই ইয়াগুলো থাকে। এটা দেখো মধ্যপোস্ট নাই দেখা আছে, মধ্যপোস্ট নারী মানে কি, কোনটা? মেসেন্টেরন। পশ্চাৎ পোস্টনালী মানে কোনটা? প্রক্টোরিয়াম। মধ্যপোস্টনালী আর পশ্চাৎ পোস্টনালী এই দুইটার জাংশনেই কি থাকে, ম্যালপিজিয়ান নালিকা থাকে। ঠিক আছে, সো এই যে ম্যালপিজিয়ান নালিকা, এই ম্যালপিজিয়ান নালিকা দেখো এই যে এদিক দিয়ে আসছে না, এদিক দিয়ে আসার পর এই ছবিটা জানো কি, এই ছবিটা হচ্ছে এই যে দেখো এই ছবিটা আর এই ছবিটা কিন্তু সেম, এ আর বি ছবিটা কিন্তু সেম। একটা প্রস্থচ্ছেদ করা আছে, মানে সামনে দিয়ে কাটা হয়েছে আর একটা সাইড দিয়ে কাটা হয়েছে, দুটো কিন্তু একই জিনিস।
তো খেয়াল করো এই যে কোষগুলা, এখানে দুটো জিনিস আছে। এই যে নিচের দিকে যেটা, যে পর্দাটা, এটাকে বলা হয় বেসমেন্ট পর্দা। তোমাদের যাদের বিল্ডিং বাসা, তোমরা তার যে নিচে যে গ্যারেজে গাড়ি রাখো, এই গ্যারেজটা কিন্তু অনেক সময় বেসমেন্ট বলা হয়, তাই না? বেসমেন্ট মানে কি নিচে থাকে, খুবই স্বাভাবিক। তার নিচে যে পর্দা থাকতেছে সেটা হচ্ছে বেসমেন্ট পর্দা। আর উপরে যেই সেলগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোভিলাই। খেয়াল করো এই যে মাইক্রোভিলাইগুলো, এই যে বেসমেন্ট মেমব্রেন, আর তার উপরে এই যে মাইক্রোভিলাইগুলো এরকম করে সাজানো। দেখো তো একটা ব্রাশের মতো লাগতেছে না, টুথব্রাশের মতো? এটাকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার। মাইক্রোভিলাইগুলো সম্মিলিতভাবে ব্রাশ বর্ডার তৈরি করে, ঠিক আছে? সো এইখানে মাইক্রোভিলাইয়ের কাজ কি? আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি যে ভিলাইয়ের কাজ হচ্ছে স্পেসিফিক, ভেরি স্পেসিফিক। সেটা কি? শোষণ করা। তাহলে ম্যালপিজিয়ান নালিকায় শোষণের কাজ কি? অবশ্যই কাজ আছে। এখান থেকে যে ফ্লুইড আছে বা যেগুলো মানে দেখা যায় বর্জ্য পদার্থ আসে, তার মধ্যেও দেখা যায় কিছু কিছু জিনিস থাকে যেগুলো বডির প্রয়োজনে আসতে পারে, যেগুলো বডির কাজে আসতে পারে। সেই প্রয়োজনীয় জিনিসগুলো কি এই দিয়েই শোষিত হয়ে আবার বডিতে ব্যাক করে। এই জন্য এখানে মাইক্রোভিলাই উপস্থিত থাকে। বোঝা গেছে? এটা হচ্ছে ঘাসফড়িং রেচনতন্ত্র, ম্যালপিজিয়ান নালিকার একটা স্ট্রাকচার। যদি সাধারণত কোশ্চেন আসে না এখান থেকে রিটার্ন বা মানে এসএসসি রিটার্ন কোশ্চেনটা খুবই আনইম্পর্টেন্ট, বাট তারপরে যদি আসে ম্যালপিজিয়ান নালিকার এই ছবিটা আঁকাইতে অবশ্যই তোমরা ভুলবা না। ছবিটা আঁকানো কিন্তু খুবই সহজ, তাই না? দেখো একটা জাস্ট বেসমেন্ট মেমব্রেন আঁকানো, ছোটো ছোটো কটা দেওয়া, আর যদি নিউক্লিয়াস থাকবে প্রত্যেকটা সেলে নিউক্লিয়াসটা আঁকাই দিবা, আর জাস্ট নিচে 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 একটা করে মাইক্রোফ্লাই দিয়ে দিবা। ইটস ভেরি ইজি টু ড্র। আর কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের যদি বলি যে মানুষের ক্ষেত্রে প্রধান রেচনাঙ্গ কি, উত্তরটা কী হবে? বৃক্ক। ঘাসফড়িংয়ের জন্য প্রধান যে রেচনাঙ্গ সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আমি যদি বলি যে আমাদের জন্য আনুষঙ্গিক রেচনাঙ্গ কী কী আছে, উত্তর কী হবে জানো? ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। ঠিক তেমনি ওর জন্য কিন্তু কিছু এক্সট্রা কিছু কোষ আছে। আমি কোষগুলো সম্পর্কে বেশি কিছু বলবো না, ধরো জাস্ট কোষগুলোর নামগুলো বলে দিচ্ছি। ইউরেট কোষ। ইউরেট কোষ কেন বলা হচ্ছে? খুবই স্বাভাবিক। ইউরেট কোষ, আমরা বর্জ্য পদার্থগুলোর নাম কি জানি? আমরা যখন রক্ত পড়বো তখন আমি তোমাদেরকে একটা ছন্দ লিখে দিব, ইউ ইউ অ্যান্ড আই কি জানি হয়, কি জানি হয়। ইউ ইউ আই অ্যান্ড আই কি জানি হয় এর মানে কি? ইউ মানে ইউরিয়া, ইউতে ইউরিক অ্যাসিড, আইতে অ্যামোনিয়া, ইতে ক্রিয়েটিনিন, যাতে জ্যান্থিন, হাইতে হাইপোজ্যান্থিন। আমি আবারও বলতেছি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, জ্যান্থিন এবং হাইপোজ্যান্থিন। ঠিক আছে? এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, নাইট্রোজেন করতে বর্জ্য পদার্থ। তো প্রথমে যেটা বললাম সেটা কি? ইউরিয়া। সেটা হচ্ছে ইউরিয়া, তারপরে বলছে ইউরিক অ্যাসিড। এই ইউরেট কোষটার কাজ হচ্ছে এই যে ইউরিক অ্যাসিডগুলো আছে, এই ইউরিক অ্যাসিডগুলো জমা করে রাখা। এছাড়াও দেখা যায় ইউরিকোস গ্রন্থি বা নেফ্রোসাইট বা কিউটিকল নামক কিছু জিনিসপত্র আছে, এগুলাও রেচনের কাজে সহায়তা করতে পারে। তোমরা কোষগুলোর নাম জেনে রাখো, ভেতরে কিছু জানতে হবে না। ইউরেট কোষ, দেন ইউরিকোস গ্রন্থি, দেন নেফ্রোসাইট। নেফ্রোসাইট নামটা শুনলে একটা রেচন ভাব চলে আসে। এটা বেসিক্যালি ওই যে আমরা পেরিকার্ডিয়াল সাইনাস পড়ছিলাম না, পেরিকার্ডিয়াল সাইনাসের দুই পাশে থাকে এই জিনিসগুলো, ওখান থেকে এরা শোষণের কাজ করে। আর কিউটিকল, এই হাসিব বল, কিউটিকল কী জিনিস? ভেরি গুড, কাইটিনের বড় ভাই কিউটিকল। আর আর্থ্রোপোডার একটা মানে সিগনেচার জিনিস, তার চামড়া তৈরি হয় কিউটিকল দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই কিউটিকল দিয়ে তৈরি হয়। আচ্ছা, আজকে একটা 10 টাকার কোশ্চেন করি, সেটা হচ্ছে, সবাই রেডি তো কোশ্চেনের জন্য? আজকে কিন্তু একটা 10 টাকার কোশ্চেন আমি করবো, সবাই কি রেডি কোশ্চেনটার জন্য? ওকে, ঠিক আছে। যে প্রথম উত্তর দিবে সেই নিয়ে যাবে আজকে 10 টাকা। মেসেন্টেরনের যে পর্দা, মানে মেসেন্টেরনের যে লেয়ার, সেই লেয়ারটা কিউটিকল দিয়ে না তৈরি হয়ে অন্য কিছু দিয়ে তৈরি হয়। নাম কি? প্রথমে কি উত্তর দিছে? নাম বলো, নাম কি? কোশ্চেন কি সহজ হয়ে গেল নাকি? সহজ হয়ে গেলে সমস্যা, তাহলে বাতিল করতে হবে উত্তর। যাই হোক, যে আগে উত্তর দিছো। আচ্ছা ঠিক আছে, যাও, আজকে আমি 20 টাকা দিব দুজনকে। কিন্তু খুব কষ্ট লাগতেছে যে আমার ছোটো ছোটো ছেলে ভাইগুলো, তারা কোশ্চেনের উত্তর দিতে অনেক দেরি করতেছে। এই তোমাদের কি ওয়াইফাই নাই বাসায়? হ্যাঁ, না, আমার ছেলে ভাই যেগুলো আছে, এই ছেলেগুলো তো একদিনও কেউ আমার কাছ থেকে টাকা ছিনে নিয়ে যেতে পারতেছে না, এই জন্য বলতেছি আর কি।
ওদের ওয়াইফাই কি স্লো হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এবার দেখো কিউটিকল। তো কিউটিকলের যে কথাটা বলতেছিলাম আর কি, কিউটিকলের একটা স্পেশাল রোল আছে। আমরা জানি ঘাস ফড়িংয়ের যে বডিটা আছে এই খোলস মোচন হয়, তাই না? খোলস মোচন তো সবাই বোঝে আশা করি, ঠিক বোঝানোর দরকার আছে খোলস মোচন কী জিনিস। গায়ের যে চামড়াটা আছে সেই চামড়া পাতলা হয়ে যায়, পাতলা হয়ে পড়ে যায়, দেন আবার কি আবার নতুন একটা খোলস আসে, ঠিক আছে? এটাই হচ্ছে খোলস মোচন। তো এই যে খোলস, এই খোলসটা বেসিক্যালি কী দিয়ে তৈরি? তোমার উত্তর লেখা আছে, কী দিয়ে তৈরি খোলসটা? একটু আগে বললাম যে কিউটিকল দিয়ে তৈরি, তাই না? ওকে, সো কিউটিকলে যদি কিছু বর্জ্য পদার্থ জমা হয়, ব্যাপারটা খুবই সিম্পলি চিন্তা করো, কিউটিকলে যদি কিছু বর্জ্য পদার্থ জমা হয়, খোলস মোচন হওয়া মানে আসলে কার মোচন হওয়া? পুরাতন কিউটিকলের মোচন হওয়া না? আমি যদি বলি যে খোলস যদি ওর চামড়াটা যদি কিউটিকলে তৈরি হয়, দেন চামড়াটা যদি পড়ে যায়, তার মানে সে কার পড়ে যাওয়া? কিউটিকল দিয়ে পড়ে যাওয়া। কথাটা কি ভুল? অবশ্যই না। তার মানে ওই যে পুরাতন কিউটিকল, ওই পুরাতন কিউটিকলে যদি কিছু বর্জ্য পদার্থ জমা থাকে, তাহলে কিউটিকল পড়ে যাওয়ার সাথে সাথে খুবই স্বাভাবিক সেই বর্জ্য পদার্থগুলো বডির বাইরে চলে যাচ্ছে না? তোমরা কি জানো ঘাস ফুনি এরকম খোলস মোচন কয়বার হয়? 10 টাকার না, হয় নাই। উত্তর হচ্ছে 5বারের মতো, ঠিক আছে? মোটামুটি 5বারের মতো ও খোলস মোচন হয়, ঠিক আছে? তার খোলস মোচন যখন হয়, খোলস মোচনের সাথে সাথে কী হয়? কিছু বর্জ্য পদার্থ সে দেহের বাইরে নিয়ে যেতে পারে। এই গেল ঘাস ফুনির রেচনতন্ত্র। এবার চলে আসো পুঞ্জাকি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম ক্লিয়ার কথা। আমি মনে হয় আজকে রুই মাছ ধরতে পারবো না রে, যেমন হইতেছে। আজকে রুই মাছটা পড়াবো 12টা পর্যন্ত পড়াই দিই তোমাদেরকে, সমস্যা আছে কারো? এই সামনে শুক্রবারে ছুটি দিচ্ছি পূজার জন্য। শিওর? সবাই শিওর? আচ্ছা 12টা পর্যন্ত। হাসিব তুই পোলা মানুষ, তোর কোনো সমস্যা নেই, এটা আমি জানি, তুই উল্টাপাল্টা করিস না আমারে। কথা হচ্ছে সমস্যা আছে এরকম জাস্ট কেউ রেসপন্স করো যে হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে, যদি একজনের সমস্যা থাকে আমরা কনসিডার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 11:45 পর্যন্ত আমাকে সময় দাও, ইজ ইট ফেয়ার? ঠিক আছে। আর এখন 10:27 বাজে, তো আমি কিছুক্ষণের মধ্যেই মানে 11টার মধ্যে ইনশাল্লাহ কাজগুলো শেষ করে দিব। কথা অনেক সময় লাগতেছে বুঝছো, যেটা শেষ করতে হবে আর কাজে ধরতে হবে। ওকে, এখন দেখো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী, আগে পুঞ্জাক্ষীর স্ট্রাকচারটা আমরা জানবো। আমরা বলছিলাম তাই না যে এখানে কি পুঞ্জাক্ষী মানে কি পুঞ্জ পুঞ্জ অক্ষী। দেখো এই যে অক্ষী অক্ষী দেখো যেগুলোকে আমি দাগ দিয়েছি প্রত্যেকটাই একটা কি, প্রত্যেকটাই হচ্ছে একটা পুঞ্জাক্ষী, তাই না? অ্যান্ড এই সবগুলো মিলে এক জায়গায় হয়েছে, অ্যান্ড এই প্রত্যেকটাই কিন্তু বিম্ব তৈরি করে, দেন সবগুলো এসে কি এক জায়গায় হয়, ঠিক আছে? সো পুঞ্জাক্ষী শব্দটার ব্যাখ্যা আমরা দিলাম যে পুঞ্জাক্ষী জিনিসটা আসলে কি, পুঞ্জ পুঞ্জ অক্ষী, আসলে একটা অক্ষী নেই, এখানে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন অক্ষী এখানে আছে, ঠিক আছে? তো এই যে বিলিয়ন বিলিয়ন লাখ লাখ যে অক্ষী, আসলে বিলিয়ন বিলিয়ন আমি একটু ভুল বলতেছি, প্রত্যেক পুঞ্জাক্ষী আসলে প্রায় মানে 2000 থাকে আর কি, ঠিক আছে? লাখ লাখ বিলিয়ন বিলিয়ন বলতেছি বারবারে, 2000-এর মতো থাকে একটা পুঞ্জাক্ষীতে, 2K বা 2000-এর মতো কি থাকে, পুঞ্জাক্ষী থাকে একটাতে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো এই যে ওমাটিডিয়াম, তোমাদের পরীক্ষায় রিটেনে ফ্রিকোয়েন্টলি আসা একটা কোশ্চেন হচ্ছে যে ওমাটিডিয়ামটা কি, ওমাটিডিয়ামের গঠনটা বর্ণনা করো। ওমাটিডিয়ামের যে বিভিন্ন জিনিস এগুলোর কাজ প্রত্যেক বছর মেডিকেল বা ভার্সিটির পরীক্ষা আসে, একদম কমন একটা কোশ্চেন, পেট কোশ্চেন। যেমন কোর্নিয়ার কাজ কি আসে, বা ক্রিস্টাইন কোন কোষের কাজ আসে, বা র্যাবডোমের কাজ আসে, ঠিক আছে? রিটার্নসিসের কাজ আসে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখন এই জিনিসগুলো একদম সহজভাবে যাতে তোমরা মনে রাখতে পারো একটু শিখাই দিব, ঠিক আছে? আশা করি সবাই একটু মনোযোগ দিবা। ওকে, তো দেখো প্রথমে হচ্ছে আমি এক কাজ করি, তোমাদের হোয়াইট বোর্ডটা দিই, সুবিধা হবে। ডাক্তারি পড়াশোনা শুরু করবো না, টিউশন শুরু করবো। আমার টিউশন এবার অনেকগুলো হয়ে গেছে, 6-7টার মতো, অ্যান্ড বললাম তো এত টিউশন আসে আমার এই সিজনগুলোতে, মানে জাস্ট চিন্তার বাইরে। উদ্ভাস থেকেই ধর প্রত্যেক বছর 20-25টার মতো টিউশন আসে, এত তোর করান যায় না, বেছে বেছে 6-7টা রাখি।
অ্যান্ড টু বি অনেস্ট, আমি যদি তোদের কাছ থেকে অগ্রিম টাকা না নিয়ে রাখতাম, মেবি আমি জানি না আমি তোদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতাম। চালু হয় না কেন এটা? অ্যাডমিশন আসলে আমি দেখি, আমি নিজে হয়তো ইয়া না করে, আমি হয়তো খেয়াল করতেছিস তোরা, আমি কিন্তু গ্রুপে খুব একটা অ্যাক্টিভ না, বুঝছিস? এখন তো সময়ের ব্যাপারটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট, আমার ডিউটি করতে হয়, ডিউটি করে আসলে খুবই টায়ার্ড লাগে। এরপরও আসলে ক্লাস নিয়ে মানে এরকম হয়েছে যে টিউশনে যেয়ে আমি পুরো পড়াইতে পড়াইতে ঘুমাই গেছি, এরকম হয়ে গেছে। খুব লজ্জা লাগে আমার তখন। অবশ্য আমার স্টুডেন্টরা কিছু বলে না, স্যার আপনি ঘুমাচ্ছেন কেন, এরকম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলে নাই। তো বুঝে আসে, সবাই তো বুঝে একটা হাসপাতালে স্ট্রেসফুল ডিউটি করা কষ্ট তো হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ছবিটা একটু পরে একাই দিচ্ছি। ঠিক আছে, ওকে, এদিকে একটু দেখো। ফার্স্টে আমরা একটু সিরিয়াল মেনটেন করবো, ঠিক আছে? এদিকে দেখো, এরপর সাইডে ছবিটা আছে। ওকে, সো প্রথমে হচ্ছে দেখো কতগুলো নাম দেখো, যে উফ ও বিরক্তিকর, এডিট করে গেল ইনসার্ট। F5, sorry for the inconvenience, just give me a second. ঠিক আছে, এদিকে একটু দেখো। ছোট ভাইয়ারা, হ্যাঁ ভালো আছি। এই করিস না তোরা। কে তোরা? আচ্ছা 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 ঠিক আছে, আমি জাস্ট 15 মিনিট সময় দেয়, ঠিক আছে? জাস্ট 15 মিনিট সময় দেয়, ঠিক আছে? এই আচ্ছা পিচি বাচ্চারা, আমার একটু ডাক আসছে, বুঝছো? আমি এই তোমাদেরকে কোন চাকরিটা পড়াই দিয়ে চলে যাই আজকে, প্লিজ। সমস্যা নাই, বললাম তো তোমাদের এই কোর্সটা আমি একদম আমার মনের মতো করে নিব।